আজকের অনুষ্ঠানের নাম দেওয়া উচিত ছিল কিছু শান্তির ছেলে, কিন্তু দিলাম না। তার কারণ আমার মানে স্মরণে যতটুকু আছে, মানে আমার বয়সটা তো নেহাত কম হয়নি, তাতে ৭২-এর ভোটের পর এরকম ধরনের ভয়ঙ্কর জঘন্যতম ভোট এই ২০২৬-এ হতে চলেছে। এবং আমরা নাম দিয়েছি অভিমন্যু এবং সপ্তরথী। তো এই যে ভোট নোংরামি চূড়ান্ত হচ্ছে, এবং আমাদের অ্যাসেসমেন্টে যেটা ছিল যে এটা ঠিক আছে, একটা সময় অবধি বাড়াবাড়ি করবে, তারপরে ধীরে 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 ভোটের কাজে নেমে যাবে। কিন্তু ভেতরের খবর যা, তাতে করে আবারও বলছি যে কিছু সংখ্যক শান্তির ছেলে যে কারবার চালাচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি যে দিন ফিরবে, মমতা ইজ কামিং ব্যাক। এবং মমতা ফিরে আসার পর তারপরে কিন্তু ওই বদল নয় বদলা না বদল, মানে বদলা নয় বদলের নাটক এবং ন্যাকামি আর থাকবে না। এলাকার পর এলাকাতে কি হাল হকিকত হবে, আমি থ্রেট করছি না, কিন্তু সেটা আমার কাজ নয়। কারণ আমার কাজ একজন সাংবাদিক হিসেবে প্রকৃত বিষয়টা তুলে ধরা। তারা আজকে আসছে, সেন্ট্রাল ফোর্স বলুন, নির্বাচন কমিশনের চালা চামুন্ডা চামচাদের বলুন, তারা এসে হই হট্টগোল করছে, এবং বাংলারও বেশ কিছু চামচে একটু বারবারন্ত হয়েছে। ভাই, ভোট ২৯ তারিখ শেষ হয়ে যাবে, গণনা ৪ তারিখ ৫ তারিখ এরা সব চলে যাবে। ৬ তারিখ থেকে সামাল দিতে পারবেন তো? হুমকি দিচ্ছি না, কারণ এত বারবারন্ত কিছু লোকের এখানে হয়েছে, যারা তাদের কাজ হারাবেন কি মানে অন্য কিছু হারাবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা। এটুকু কিন্তু চেতাবনী দিয়ে গেলাম। মহাভারতের অভিমন্যুর গল্প তো আপনারা জানেন, এবং গল্প মানে পৌরাণিক কাহিনী হলো, আপনারা জানেন যে আমি বহুবার মহাভারত পড়েছি, এবং মহাভারত পড়ার পর শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন মহাভারতে? অনেকে বলবেন যে অর্জুন, কেউ বলবেন ভীষ্ম। ভীষ্ম ইচ্ছা মৃত্যু না থাকলে তার মৃত্যু হতো না। এবং সাসপেন্ডেড এই যে ব্যাপারগুলো ছিল, তাতে করে ভীষ্মর বক্তব্য ছিল, কারণ ভীষ্ম একটা মানে তার একটা আইডিওলজি ছিল, তিনি নীতিজ্ঞ ছিলেন, এবং তিনি একমাত্র ব্যক্তি মহাভারতের মধ্যে যিনি প্রপার চ্যানেলে, অর্থাৎ শান্তনুর বংশধর, বাকি তো নানান জন্ম হয়েছে এর সঙ্গে, ওর এই মহিলার সঙ্গে, ওই সাধুর ইত্যাদি ইত্যাদি করে, এরা কিন্তু তথাকথিত সূর্য বংশের কেউ নন। এক কৃষ্ণ এসছিলেন যিনি তিনি সরাসরি কৌরব পক্ষ, এবং তার মা বাবার পরিচয় ছিল, এটা বাস্তব। তো অভিমন্যু সম্বন্ধে একটি কথা বলেছিলেন, এবং অভিমন্যু কে জানেন তো? কৃষ্ণর আপন ভাগ্নে, এবং মামার প্রিয় থাকে ভাগ্নে হৃদয়ের থেকে বেশি। যারা মামা তারা অনেকটা বুঝবেন। এবং এই ভাগ্নের একটা ব্যাপার ছিল যে মানে তিনি যখন জন্মগ্রহণ করেন, তার আগে তিনি যখন মায়ের পেটে ছিলেন, অর্থাৎ সুভদ্রার পেটে ছিলেন, তখন অর্জুন এই যে চক্রব্যূহ যেটাকে বলা হয়, যে চক্রব্যূহ তৈরি করবে কৌরবরা বা পাণ্ডবরা যেই করুক না কেন, সেই চক্রব্যূহতে কি করে ঢুকতে হয়, কি করে বেরোতে হয়, সেই গল্পটা সুভদ্রাকে বলছিলেন। জানো সুভদ্রা, এইভাবে ঢুকতে হয় এবং এইভাবে বেরোতে হয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে সেই যুদ্ধের প্রক্রিয়া যখন অর্জুন বলছিলেন, অভিমন্যু পেটে বসে কিন্তু সেই পেটে শুয়ে সেই কথাগুলো শুনছিলেন, সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। অর্থাৎ যখন ঢুকবার কথাটা গল্পটা বলছিলেন, সেটা অব্দি সুভদ্রা শুনেছিলেন, এবং তার ক্রোড়ে থাকা অভিমন্যুও শুনেছিলেন। কিন্তু বেরোবার কথাটা যখন অর্জুন বলছেন, তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন, ফলে তার শোনা হয়নি। এবার সকল ঘটনাটাই, টোটাল মহাভারতের ঘটনাটাই কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে এই কৌরব পক্ষ যারা অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলে, অন্যায় করে, সঙ্গবদ্ধভাবে যারা নোংরামি করে চলেছে পাণ্ডবদের সঙ্গে, এবং এই দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এদের খতম করতে পারে অর্জুন, এবং অর্জুনকে ঝাঁকুনি দিয়ে এই যুদ্ধে নামাতে হবে। এবং অর্জুন তখনই বদলাটা নিতে পারবে কর্ণর উপর, মানে কর্ণ তো অর্জুনের একরকম ভাই, সূর্যের পুত্র, কুন্তিরই পুত্র ছিল, যদি কিনা অর্জুন এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাটার পর অর্জুন ক্ষিপ্ত হয়।
যার জন্য অভিমন্যুর মৃত্যুটা দরকার ছিল, এবং কৃষ্ণের ইচ্ছাতেই কিন্তু অভিমন্যুর মৃত্যু হয়েছিল। এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণ মূল যে কুরুক্ষেত্র সেটা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন, এবং সেই দূরে সরে যাওয়ার পর সপ্তরথীর আক্রমণে কাটতে কাটতে শেষ করে দিয়েছিল অভিমন্যু, কিন্তু ফিরতে পারেনি, কারণ বেরোনোর পথটা তিনি তার বাবার গল্প যেটা তার মার কাছে বলেছিল সেটা তিনি শুনতে পারেনি, তার মৃত্যু হয়েছিল। এই সপ্তরথী কে কে ছিল জানেন? দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। এরা প্রত্যেকে বাজে লোক ছিল। অনেকে বলে দ্রোণ তো এদের গুরু ছিল। হ্যাঁ, গুরু ছিল, কিন্তু দ্রোণাচার্য অত্যন্ত সেলফিশ টাইপের লোক ছিলেন। তিনি তার নিজের পুত্রের ব্যাপারে অন্ধ ছিলেন। এবং এই যে সাতজন, এই সাতজনের মধ্যে দুজনের মৃত্যু নেই অফিসিয়ালি, কিন্তু তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল পাণ্ডবদের পক্ষ থেকে। একজন হচ্ছে কৃপাচার্য, যিনি পুরোহিত ছিলেন কুরু বংশের, মানে কৌরব এবং পাণ্ডবদের কুলপুরোহিত ছিলেন। এবং অশ্বত্থামা ছিলেন ইয়ের পুত্র, দ্রোণাচার্যের পুত্র, অত্যন্ত লোভী। এরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে খারাপ ছিলেন। দুর্যোধন ছিলেন অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং ডার্টি পলিটিক্স করতেন। দুঃশাসন ছিল নারী লোভী। শকুনি ছিলেন কুবুদ্ধির রাজা। কর্ণ ছিলেন প্রতিহিংসা পরায়ণ, অন্যায় প্রতিহিংসা পরায়ণ। এবং কৃপাচার্য, তিনি পুরোহিত হলে হবে কি, ঈশ্বরের থেকে তার ধান্দাবাজি ছিল বেশি। দ্রোণাচার্যের সম্বন্ধে বললাম সেলফিশ ছিলেন। তিনি অর্জুনকে সব থেকে ভালোবাসতেন, কিন্তু তিনি কূটনৈতিক জায়গা থেকে অভিমন্যুকে যে কজন মানে তীর মেরেছিলেন বা হত্যা করার চেষ্টা করেছেন, তার মধ্যে অন্যতম দ্রোণাচার্য। তখন তার মনে হয়নি তার প্রিয় শিষ্য নাতি সমান দ্রোণাচার্যকে, এই অভিমন্যুকে কি করে মারছি। এই হচ্ছে মহাভারতের গল্প। মহাভারতের অভিমন্যু আজকের অভিমন্যুর সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। দিন পাল্টেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই এর যুগ। এই যুগের অভিমন্যু কিন্তু ঢোকার পথও জানেন, বেরোনোর পথও জানেন। এই অভিমন্যু কে জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিমন্যু অ দিয়ে এবং ইনিও অ দিয়ে। এই যে আমার পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি বসে রয়েছে, আমার লেফট হ্যান্ড সাইডে যার ছবি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আজকের অভিমন্যু, যাকে টার্গেট করেছে এই সপ্তরথী। এবং তাকে শেষ করতে না পারলে এবারকার ভোট যুদ্ধ জেতা যাবে না। কিন্তু আজকের অভিমন্যু ঢোকার পথটাও জানেন, বেরোনোর পথটাও জানেন। কি অদ্ভুত রকম ভাবে মহাভারতের সঙ্গে একবারে মিলমিশ রয়েছে, আপনারা শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। বলবো সেই গল্প, কিন্তু ওই আমাদের প্রিয় ভোটের হাওয়ায়। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। মঙ্গলবারের সকালে ভোটের হাওয়াতে আমাদের আমি জানি যে আর কয়েক ঘন্টার মধ্যে প্রথম পর্বের ভোটের প্রচার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা স্টার্ট করে দিচ্ছি। এবং স্টার্টিং এই আপনাদেরকে বলি যে আজকে অভিমন্যু বনাম সপ্তরথী, এই অভিমন্যু হচ্ছে আমাদের ভীষণ প্রিয়, ভীষণ আদরের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই খতম করাটা দরকার, এটা ঠিক করে নিয়েছে সপ্তরথী। সপ্তরথী কে কে? পয়লা নম্বর রথী হচ্ছে কি একটা গ্রুপ, তারা হচ্ছে আরএসএস বিজেপির গ্রুপ। অর্থাৎ তার মধ্যে মোহন ভাগবত থেকে শুরু করে টোটাল টিমটা যেমন আছে, তেমন অমিত শাহ, নরেন্দ্র মোদী, এদের গ্রুপটাও রয়েছে। এরা হচ্ছে দুর্যোধনের চরিত্র, মানে নৃশংস, যে করেই হোক ক্ষমতা দখল, এবং ক্ষমতা দখল করার জন্য যত দূর নোংরামি করা সম্ভব সেই নোংরামি গুলো কিন্তু এই দুর্যোধন অথবা আজকের আরএসএস এবং বিজেপি করছে। এটা হচ্ছে দুর্যোধন চরিত্র। 2 নম্বর চরিত্র হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন হচ্ছে কি ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যারা ওই দ্রৌপদীকে যেমন নগ্ন করা হয়েছিল, সেরকম ভাবে তৃণমূলের নেতা
নেত্রীদেরকে যেভাবে হোক জেলে পুরে হোক, তাদের বাড়িতে হামলা করে হোক, সময়োপযোগী তাদেরকে ডেকে পাঠানো হোক, এবং মানে নক্কারজনক নোংরামি চূড়ান্ত করছে আজকের দুঃশাসন ইডি বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। একেবারে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ইয়েস, দিস ইজ দ্য এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। নইলে কি প্রয়োজন রয়েছে এখন সুজিত বোসকে ডেকে পাঠানো? এখন কি প্রয়োজন রয়েছে যে আইপ্যাকের লোকদেরকে ডেকে পাঠানো? তো এই যে তারা কাজ কারবার করছে, যে কোনো মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা অভিমন্যুর এই 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 সপ্তরথী, দুটো রথী বললাম, 3 নম্বর রথী হচ্ছে গিয়ে তারা খুব নীতি আদর্শের কথা বলেন, কিন্তু আসলে খুব সেলফিশ, ওয়ান সাইডেড। আমার অত্যন্ত প্রিয় এক সাংবাদিক, পুরো নামটা বলছি না, PN বিশ্বাস, তিনি একটি প্রশ্ন তুলেছেন ফেসবুকে যে শুধুমাত্র তৃণমূলদের বা কিছু কিছু জায়গায় সিপিএম এর লোকেদের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে কেন, তিনি প্রশ্ন তুলেছেন। তো এই প্রশ্নের উত্তর কিছু নেই, কারণ নোংরামি, টাকা জমিয়ে রাখা, মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করা, সমস্ত ইডির কাছে আছে। হেমন্ত বিশ্ব শর্মাকে তো যখন তখন গ্রেপ্তার করা যায়, তাকে করা হচ্ছে না কেন? আমার 3 নম্বর চরিত্র হচ্ছে গিয়ে দ্রোণাচার্য, যারা এক পেশে এক চোখ, নিজের ছেলে ছাড়া কিছু বোঝেন, তারা হচ্ছে সিবিআই। অর্থাৎ দ্রোণাচার্য, সিবিআই আমার 3 নম্বর ক্যারেক্টার। আমার 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে গিয়ে কর্ণ, এবং কর্ণের জায়গাটা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ থাকা তার উচিত ছিল, কিন্তু তিনি এক পেশে। তিনি বলছেন হুজুরের খেয়েছি, সুতরাং নোংরামি যা করার আমি করব। কর্ণ মহান চরিত্র ছিল, সাংঘাতিক বীর ছিল, এরকম লেখা রয়েছে। কিন্তু কর্ণের সব থেকে বড় মানে খারাপ জিনিস ছিল, তিনি জানতেন যে দুর্যোধন, দুঃশাসন এরা হচ্ছে জঘন্যতম। সেই জায়গাটা, কর্ণের জায়গা হচ্ছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হচ্ছে কি আজকের কর্ণ। তিনি জানেন তিনি অন্যায় করছেন, ত্রুটির আপ টু ত্রুটি করছেন, কিন্তু তিনি করছেন। কর্ণের কি হালটা হয়েছিল আপনারা জানেন? জানেন যে কর্ণর শেষ অবস্থানটা কি? সুতরাং আমার 4র্থ চরিত্র হচ্ছে জ্ঞানেশ কুমার, অর্থাৎ ইজ ইকুয়াল টু কর্ণ। এরা প্রত্যেকে খারাপ ছিল, প্রত্যেকে। কর্ণকে যতই মহান ভাবে দেখানোর চেষ্টা করা হোক, 4র্থ দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, কর্ণ গেল। এবার কথাটা হচ্ছে যে মানে কুৎসিত ভাবে নোংরামি করার যে জায়গাটা, যাদের সম্বন্ধে কোনোদিনই খুব একটা উচ্চ ধারণা কেউ রাখে না, তাদেরকে নানান রকম খারাপ কথা বলে, আমি বলছি না। অর্থাৎ তারা মানুষকে স্কুইজ করে কি করে টাকা পয়সা আদায় করতে হয়, তার জন্য এখন ডাইরেক্ট, এটা নরেন্দ্র মোদী ডেফিনেটলি ভালো কাজ করেছেন, যে ডাইরেক্ট তোমরা ট্যাক্স জমা দাও। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যে কখন কোন ছপ্পরে কাকে শেষ করে দিতে পারে, সেটা হচ্ছে শকুনির মতন কাজ। সে ইনকাম ট্যাক্স আজকে আমাদের 5ম চরিত্র, যে তারা একটা মানে ওই রকম মানে হাজির হলেন দেবাশিস কুমারের বাড়িতে গিয়ে হই হুজ্জুদি। দেবাশিস কুমার ইজ এ নাইস ম্যান, তিনি চমৎকার ভাবে এগোচ্ছেন, এ নাইস ম্যান। তাকে খতম করার তালিকায় ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমাদের এরপরের চরিত্র, যেটা আমরা সরাসরি বলেছি যে শকুনির পর যে চরিত্রটি রয়েছে, সেই চরিত্রটি এখানে আসছে। অর্থাৎ লোভ, আকর্ষণ ইত্যাদি যার কাছে একেবারে স্বয়ম্ভু হয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু ইনকাম ট্যাক্সকে আমি রাখতে বাধ্য হচ্ছি, যেটা আমরা একেবারে সরাসরি আমাদের 5ম চরিত্র হিসেবে ধরে নিচ্ছি। 6ষ্ঠ চরিত্র হচ্ছে গিয়ে কৃপাচার্য, পুরোহিত, ভালো 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 ভাব, হ্যাঁ, কিন্তু ছন্দের অভাব। কাকে কি করে কাটি করতে, বাংলায় বসে বাঙালি, তিনি খুব ভালো জানেন যে দিল্লি থেকে যে অর্ডার গুলো আসছে, সাম গুপ্তা, সুব্রত গুপ্ত নাকি নাম, তো তিনি হচ্ছেন গিয়ে 5ম চরিত্র, ভালো মানুষের মতন দেখতে ফেকতে কৃপাচার্য, পুরোহিত। এই কৃপাচার্য হচ্ছে গিয়ে এই সুব্রত গুপ্ত টুপ্ত, এই ইনি 5ম চরিত্র, যিনি খতম তালিকায় পশ্চিমবঙ্গকে রেখেছেন এবং বিজেপির হয়ে পুরোপুরি এজেন্সির কাজ করছেন। এবং 7ম চরিত্র হচ্ছে গিয়ে নোংরামের চূড়ান্ত, যেটা সেটা বিজেপির আইটি সেল, মিথ্যাচার, দুরাচার, স্বৈরাচার,
কতগুলো জানোয়ার শান্তির ছেলেদেরকে পুষে খিস্তি খেয়েও নোংরামি চূড়ান্ত করছে আইটি সেল, এবং আইটি সেল কন্ট্রোল করছে কে দিল্লি থেকে সেটা আমরা খুব ভালো জানি, ভানসাল ফানসাল এরা। এই আইটি সেল হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। এই হচ্ছে সপ্ত চরিত্র। এই 7টা চরিত্র এক একটা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক অভিমন্যুকে খতম করতে, এবং তারা এক এক করে অ্যাটাক করছে কিরম অদ্ভুত ভাবে অভিমন্যুকে, আই বেগ পার্ডন, অভিষেককে। প্রথম কথাটা হচ্ছে ইনকাম ট্যাক্স দিয়ে তার ক্যান্ডিডেটদেরকে ঝামেলা পাকাচ্ছে। দ্বিতীয়, ইডি সিবিআই দিয়ে তারা ঝামেলা পাকাচ্ছে যারা এই আইপ্যাক ইত্যাদি ইত্যাদি আছে, যে তাদেরকে একজনকে তো অ্যারেস্ট করেই নিয়ে যাওয়া হয়েছে, গতকাল কোর্টে কেস উঠেছিল। যতই যাই বলুক, তো সেই কাণ্ডটা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দিয়ে বারবার এই দেশের যারা সাচ্চা নাগরিক, যারা ভোটার, তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং তাদেরই নামটা ম্যাক্সিমাম বাদ দেওয়া হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, এবং তাদের নামগুলো ধরে ধরে বাদ দেওয়া হয়েছে। এই যে পরপর পরপর সপ্তরথী, তারা কেন অভিমন্যুকে চয়েস করছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গল্পের মানে আসল চরিত্র শ্রীকৃষ্ণ বা অর্জুনের কম্বিনেশন। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কম্বিনেশন হচ্ছে গিয়ে, আপনারা শ্রীকৃষ্ণই ধরতে পারেন, যিনি যুদ্ধে কিন্তু একেবারে নিজে হাতে অস্ত্রটা নেননি, সেটা তুলে দিয়েছেন বাকিদের হাতে, কিন্তু তিনি চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা চেনে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের বুদ্ধি রাখতে পারে, এবং তিনি হচ্ছেন আজকের মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ। তিনি কি করতে পারেন আর না পারেন এই শান্তির ছেলেরা জানে না, এই সপ্তরথী জানে না, এবং ফলে তারা কৃষ্ণকে যেমন ঘাটায়নি কৌরব, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা ঘাটাতে যাচ্ছে না বিজেপি বা তার সঙ্গী ইত্যাদিরা। তারা তাকে নানা রকম ভাবে চাপ সৃষ্টি করছে। একা সেই জায়গাটা থেকে কৃষ্ণের ভূমিকায় বুদ্ধি খাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক, একের পর এক। তাহলে অভিষেককে কেন টার্গেট করেছে বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন এবং প্রত্যেকে কমেন্ট করুন আজকের মহাভারতের এই সপ্তরথীর সঙ্গে এবং অভিমন্যুর সঙ্গে অভিষেকের মিলমিশ, এটা আপনাদের কেমন লাগছে শুনবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। কৃষ্ণ জানতেন যে তার ভাগ্নেকে শেষ করার পরিকল্পনা চলছে, তবু তিনি অ্যালাউ করেছিলেন, তাকেই এগিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন যে স্যাক্রিফাইসটা করলে তার রিটার্নটা সাংঘাতিকভাবে অর্জুন নেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণ তিনি জানেন যে তার ভাইপোকে তিনি এগিয়ে দিয়েছেন, তাতে করে একটা চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু আজকের অভিমন্যু জানে কি করে ওই সপ্তরথীকে খতম করে ফিরে আসা যায়, সেটা কিন্তু তারা জানে। তো সুতরাং আজকে কিন্তু একটার পর একটা আক্রমণ যখন হচ্ছে, তখন ঠান্ডা মাথায় কিন্তু অভিষেক গতকালও বলেছেন যে চিন্তা নেই, আমরা ভোটে জিতে আসব। এমন ভাবে স্ট্রাকচারালি তৈরি হয়েছে যে আইপ্যাক সরে গেছে, তো কি আছে? হায়ার সেকেন্ডারি পরীক্ষার 2 দিন আগে কি মাস্টারের দরকার হয় নাকি? এই তো পরশুদিন ইলেকশন, এখন আইপ্যাকের দরকার কি আছে? তারা থাকলো কি না থাকলো কোনো প্রয়োজন নেই। আপনাদের শেষ যেটা বলি সেটা হচ্ছে প্রবীরদা যেটা বলেছেন 230 থেকে 235, ঠিক আছে। আমি একেবারে খোদ বিজেপির অন্দরের শকুনি মামার কাছ থেকে একটি খবর পেয়েছি, আমি ডাইরেক্ট পাইনি, প্রথম স্বীকার করিনি। এমন একজনের কাছ থেকে পেয়েছি যিনি একসময় বিজেপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বর্তমানে বেরিয়ে এসছেন। তিনি একজন প্রাক্তন সাংবাদিক, তিনি একজন সাংবাদিক এবং কলকাতার তাবর সাংবাদিকদের টপে থাকা। তিনি আমাকে ডেকে বললেন যে প্রসূন,
আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে এসেছি, তৃণমূলকে কোনোভাবে আমি 220 থেকে 25-এর নিচে দিতে পারছি না। তাই আমি জানাই, ছোট্ট আজকের ভিডিও, যে সপ্তরথী তোমাদের আক্রমণ করেছে, প্রত্যেকটা রথীকে কিন্তু খতম করেছিল অর্জুন। এবার আর অর্জুনের দরকার হবে না। একই সাথে অর্জুনের ভূমিকা এবং অভিমন্যুর ভূমিকাতে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কটাকে খতম করবে। ইডি, সিবিআই, আইটি মানে ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, এদিকে আপনার জোটটা আরএসএস বা ইয়েদের জোটটা, আইটি সেল, এবং সর্বোপরি আর যারা যারা ওই সেন্ট্রাল ফোর্স ইত্যাদি ইত্যাদি যারা আছে। খেলাটা দেখুন পরশু থেকে। খালি জানবেন যদি 85 থেকে 86% বেশি পোলিং হয় পরশু দিন, কারণ পরশুর আগে আমি আর আসছি না, পরশুর পরে আসবো, তাহলে বুঝবেন মমতা বাজিমাত করে বেরিয়ে গেছে। কটা সিট পেলো বা না পেলো সেটা প্রবিদ্যা বলবে। কিন্তু আবারও জানাই যে অভিমন্যু, এবারকার যুদ্ধের, কৌরব পাণ্ডবের যুদ্ধের তুমি কিন্তু নায়ক। তোমাকে সেলিউট জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, আদাব।